সিম্পল স্টাডির আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সেকেন্ড ক্লাস ইতিহাসের। তো এর আগে একটা ক্লাস হয়ে গেছে, তোমরা যদি সেটা না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক আছে, তোমরা একটু দেখে নিও। তো আজ আমরা আলোচনা করব কৌটিল্যের রাষ্ট্রনীতি বিষয়। এই যে কৌটিল্যের রাষ্ট্রনীতি, এটি কৌটিল্যের রচিত অর্থশাস্ত্র থেকে নেওয়া হয়েছে। অর্থশাস্ত্রে কৌটিল্য বলেছেন যে রাষ্ট্রের নীতি এমন হওয়া উচিত যেটা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। অর্থাৎ রাষ্ট্রের যেমন যেটার যখন যেটার প্রয়োজন তখন রাষ্ট্রকে সেই নীতি গ্রহণ করতে হবে। তিনি বলছেন যে রাষ্ট্রের ক্ষমতা হবে অসীম এবং তিনি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখছেন যেখানে রাষ্ট্রের অর্থ এবং রাষ্ট্রের আদর্শ হবে অনেক অনেক উন্নত। তো এই যে বেশ কিছু নীতি তিনি তার অর্থশাস্ত্রে লিখে রেখেছেন, যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যার মধ্যে আমাদের আজকের প্রথম পয়েন্ট হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ। তো এই যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ, এই বিষয়টাকে কৌটিল্য বোঝাতে গিয়ে আমাদের জীবদেহের সঙ্গে তিনি এটিকে তুলনা করেছেন বোঝানোর জন্য। তিনি বলছেন জীবদেহের যেমন বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে তার জৈব সম্পর্ক থাকে, ঠিক তেমনি রাষ্ট্রের সঙ্গেও কিন্তু তার অঙ্গের সম্পর্ক রয়েছে। এটা বোঝাতে গিয়ে তিনি 7টি অঙ্গ বা 7টি উপাদানের উল্লেখ করেছেন। কি কি বলছেন? যে স্বামী, অমাত্য, দুর্গ, জনপদ, কোষ, দণ্ড এবং মিত্র। তিনি এই 7টি অঙ্গের কথা বলছেন। তিনি বলছেন রাজ্যের যে বা রাষ্ট্রের যে এই 7টি অঙ্গ, এর সাথে কিন্তু রাষ্ট্রের সম্পর্ক রয়েছে এবং এদের প্রত্যেকেরই এক একটা পৃথক পৃথক নির্দিষ্ট কাজও রয়েছে। তো এই যে রাষ্ট্রের এই নীতিটাকে, এটাকেই বলা হচ্ছে সপ্তাঙ্গ নীতি। এর আগের দিনের ক্লাসে আমরা কিন্তু মণ্ডল তত্ত্ব ওটা নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকের ক্লাসে আমরা সপ্তাঙ্গ নীতি থেকে শুরু করছি। আমাদের 2 নাম্বার পয়েন্ট হচ্ছে রাষ্ট্রের আয়তন। তো এই যে রাষ্ট্রের আয়তন কেমন হওয়া উচিত, ছোট না বড়, বৃহদাকার না ক্ষুদ্রাকার, এই বিষয়ে কিন্তু পরিষ্কার করে অর্থশাস্ত্রে কিছু বলা নেই। তো বহু ঐতিহাসিকের ধারণা যে কৌটিল্য মনে করতেন যে রাজ্যের বা রাষ্ট্রের আয়তন হওয়া উচিত বৃহদাকার, কেননা তিনি রাজাকে রাজ্য জয় বা রাজ্য সম্প্রসারণের পরামর্শ দিতেন। আর রাজ্য যদি বেশি সম্প্রসারণ হতো, আকৃতিতে অনেক বৃহদাকার হতো, তাহলে কিন্তু রাজস্বের পরিমাণটাও অনেকটা বৃদ্ধি পেত। আবার অনেকেই মনে করেন যে না, কৌটিল্য মনে করতেন যে রাজ্যের বা রাষ্ট্রের আকার ক্ষুদ্র আকৃতিরই হওয়া দরকার, কেননা তিনি বলেছেন প্রজা কল্যাণকামী সুশৃঙ্খলা বিশিষ্ট একটা রাষ্ট্রের কথা। তো আমরা এটা বলতে পারি যে কৌটিল্য যখন এই রাষ্ট্রের নীতির কথা বলেছেন, তখন কিন্তু তিনি ক্ষুদ্রাকার বা বৃহদাকার এটার থেকে বেরিয়ে তিনি ভেবেছেন সাম্রাজ্যবাদ এবং সুশৃঙ্খল বিশিষ্ট বা জনকল্যাণকামী একটি রাষ্ট্রের কথা তিনি চিন্তাভাবনা করেছিলেন। আমাদের পরের পয়েন্ট হচ্ছে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতা। এখন ধর্ম নিয়ে কারা চর্চা করেন? পুরোহিতগণ। তো পুরোহিতগণ যে ধর্ম নিয়ে চর্চা করছেন, সেখানে কিন্তু তাদের অবাধ কর্তৃত্ব রয়েছে। আর রাজা, যিনি রাষ্ট্রের সর্বে সর্বা, তিনি যে রাষ্ট্রের বা রাজকার্য করছেন, সেখানে কিন্তু পুরোহিতদের হস্তক্ষেপ করবার বা কোনো কথা বলার কোনো রাস্তা বা কোনো পথ কিন্তু কৌটিল্য রাখেনি। তিনি বলছেন যে রাষ্ট্র যার চরিত্র হবে ধর্ম নিরপেক্ষ, যে কারণে পুরোহিতগণ শুধুমাত্র তাদের ধর্মচর্চা নিয়েই থাকবেন, তারা কিন্তু রাজার কাজে হস্তক্ষেপ করার কোনো সুযোগ সুবিধা পাবেন না। এছাড়াও তিনি যদি বিচার বিভাগের কথা বলি আমরা, তো বিচার বিভাগের ক্ষেত্রে কৌটিল্য বলছেন যে অপরাধীকে যখন শাস্তি দেওয়া হবে, তখন যেন তার ধর্ম কি এটা আমরা না ভাবি, তার ধর্মটাকে বাদ দিয়ে উপেক্ষা করে সে যে কি অপরাধ করেছে শুধুমাত্র সেটার মাপকাঠিতেই আমরা তাকে শাস্তিটা প্রদান করব। এছাড়াও রাজার যে বিশ্বস্ত বা উচ্চপদস্থ যে আনুগত্য বা কর্মচারীরা ছিল, রাজকর্মচারীরা, তাদের ক্ষেত্রে কৌটিল্য কি নির্দেশ দিচ্ছেন? তিনি বলছেন যে তারা যেন সব ধর্মচর্চা বা ধর্ম অনুষ্ঠান এইসবের দিকে না যান, তারা যেন সব ধর্ম অনুষ্ঠান না করেন। তারা কি করবেন? তারা যেন সর্বদা রাজার আনুগত্য থাকেন, রাজার আনুগত্য প্রকাশ করেন। এটাই হচ্ছে তাদের সর্বাপেক্ষা কাজ। পরের পয়েন্ট হচ্ছে রাজার ক্ষমতা। কৌটিল্য বলছেন রাজা হবে সর্বে সর্বা, সমস্ত সামরিক বেসামরিক বিচার ব্যবস্থা সমস্ত কিছু ক্ষমতা রাজার হাতেই থাকবে। কিন্তু কৌটিল্য এটাও বলছেন যে রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকা মানে তিনি কিন্তু স্বেচ্ছাচারী হতে পারবেন না। তো তার ক্ষমতাকে কিছুটা নিয়ন্ত্রণে আনার জন্য এখানে মন্ত্রী পরিষদ বা মন্ত্রী দলের গঠন করা হয়েছে, যারা রাজাকে তার কার্যে কিছুটা পরামর্শ দিয়ে সাহায্য করত। কিন্তু এখানে তারা পরামর্শ দিলেও তাদের পরামর্শটা নেওয়া বা না নেওয়া সেটা কিন্তু সম্পূর্ণটাই ছিল রাজার ব্যক্তিগত ব্যাপার। পরের পয়েন্ট হচ্ছে রাজার গুণাবলী। কৌটিল্য এখানে রাজার গুণাবলীর মধ্যে 4টি গুণের কথা বলেছেন।
কি কি বলেছেন? উত্থান গুণ, অভিগামী গুণ, ব্যক্তিগত গুণ এবং প্রজ্ঞা গুণ। তিনি এই 4টি গুণের কথা বলেছেন। এবার এই গুণগুলি কি কি সেটা একটু দেখে নেব। উত্থান গুণ হচ্ছে উৎসাহ এবং উদ্যম অনুসারে সমস্ত কাজে যোগদান করবার যে গুণ, সেটাকে বলা হচ্ছে উত্থান গুণ। তারপর আসছে অভিগামী গুণে, ন্যায়পরায়ণতা, ধর্মপরায়ণতা, এগুলি সবই যাচ্ছে অভিগামী গুণের মধ্যে। ব্যক্তিগত গুণ, তীক্ষ্ণ মেধা, বাকপটুতা, সংকটে সংযম থাকা, এগুলো সবই হচ্ছে ব্যক্তিগত গুণ। তারপর প্রজ্ঞা গুণ, প্রখর স্মৃতিশক্তি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের যে ক্ষমতা, এগুলি সবই হচ্ছে প্রজ্ঞা গুণের। এছাড়াও তিনি রাজার আরও 2টি গুণের কথা বলেছেন, সেগুলি হচ্ছে ইন্দ্রিয় সংযমী এবং সত্যবাদী। এই সমস্ত গুণাবলী কিন্তু একজন রাজার মধ্যে থাকা উচিত বলে কৌটিল্য মনে করেন। এর পরের পয়েন্ট হচ্ছে রাজার কার্যাবলী। তো রাজার কার্যাবলীর মধ্যে প্রথমেই আসছে প্রজা কল্যাণ। রাজা দেশে সুশাসন এবং প্রজা কল্যাণমূলক শাসন ব্যবস্থা প্রণয়ন করবেন। তারপর আসছে রাজ কর্মচারী নিয়োগ। তো এই যে সুশাসন এই রাজা দেশে যে প্রণয়ন করবেন, সেটা তো রাজার একার পক্ষে করা সম্ভব নয়, তার জন্য তাকে কর্মচারী নিয়োগ করতে হবে। তার জন্য তিনি রাজ কর্মচারী নিয়োগ করছেন, যেমন অমাত্য, মন্ত্রী, মন্ত্রী পরিষদ, সন্নিধাতা প্রভৃতি। তারপরে পয়েন্ট হচ্ছে রাজস্ব আদায় বা তারপরে রাজার কার্যাবলী। তো রাজস্ব আদায় করার দিকে বা রাজস্ব বৃদ্ধি কিভাবে হয় এবং রাজস্ব সংগ্রহ কিভাবে হবে, সেই সমস্ত দিকে রাজার দৃষ্টি থাকবে। কারণ রাজস্ব বা রাজকোষ সমৃদ্ধ থাকলে কিন্তু রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে ভালোভাবে। তারপরে কার্যাবলী হচ্ছে বৌদ্ধিক বিকাশ। এখানে রাজা তার প্রজাদের প্রতি, তাদের শিক্ষাদের প্রতি, তাদের বৌদ্ধিক বিকাশের প্রতি তিনি যত্নবান হবেন। তারপর হচ্ছে সামরিক অভিযান। সামরিক অভিযান অর্থাৎ কোনো বহিঃশত্রুর আক্রমণ থেকে নিজের রাষ্ট্রকে রক্ষা করতে বা রাজ্য সম্প্রসারণের জন্য অন্য রাজার রাষ্ট্র আক্রমণ করতে তিনি সামরিক শক্তির প্রয়োগ করবেন। এখানে 4 প্রকার সামরিক শক্তির কথা বলা হয়েছে। প্রথমটা হচ্ছে সাম অর্থাৎ সন্ধি বা চুক্তির মাধ্যমে কোনো রাজাকে নিজের আওতায় নিয়ে আসা। তারপর হচ্ছে দান অর্থাৎ কোনো রাজা যার যে শক্তিহীন হয়ে পড়েছে, তাকে অর্থ সাহায্য দিয়ে বা কোনো রকম দান দিয়ে তাকে নিজের কর্তৃত্বের মধ্যে নিয়ে চলে আসা। এছাড়া হচ্ছে ভেদ অর্থাৎ বিভেদ সৃষ্টি করার দণ্ড হচ্ছে সামরিক শক্তির দ্বারা চূড়ান্ত শাস্তি প্রদান করা। এই 4 প্রকার সামরিক শক্তির কথা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে রাজার নিরাপত্তা। রাজাকে তার নিরাপত্তার দিকেও কিন্তু নজর দিতে হবে, কারণ যে কোনো শত্রু যে কোনো মুহূর্তে কিন্তু তার উপর আক্রমণ করতে পারে। তারপরে কার্যাবলী হচ্ছে বিচার ব্যবস্থার বিভাগের প্রধান। তো প্রথম থেকে আমরা বলছি যে বিচার ব্যবস্থার বিভাগের প্রধান কিন্তু রাজাই ছিলেন, তিনি ছিলেন সর্বেসর্বা এবং সমস্ত ক্ষমতার অধিকারী। তারপর হচ্ছে পুরোহিত নিয়োগ। পুরোহিত নিয়োগও রাজাই করে থাকতেন, যে কোথায় কোন পুরোহিতকে নিয়োগ করা হবে সেই সমস্ত ভার কিন্তু রাজকর্মচারী দ্বারা নিয়ন্ত্রিত হতো। তারপর গুপ্তচর নিয়োগ। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কারণ অভ্যন্তরীণ বলো বা বৈদেশিক বলো, সমস্ত দিক থেকে কিন্তু সমস্ত খবরাখবর রাজাকেই গুপ্তচরেরাই এনে দিত। পরের পয়েন্ট হচ্ছে মন্ত্রী বা মন্ত্রী পরিষদ। রাজা তো রাজকর্মচারী নিয়োগ করতেন, যেমন সচিব, অমাত্য। তো এই প্রকার কিছু বিশ্বাসযোগ্য মন্ত্রীদেরকে নিয়ে তৈরি হতো একটা ছোট পরিষদ, আর অনেক সংখ্যক মন্ত্রীদেরকে নিয়ে তৈরি হতো একটা বৃহৎ পরিষদ। তারপর পরের পয়েন্ট হচ্ছে প্রজা কল্যাণ। কৌটিল্য বলছেন যে রাজা এমন হবেন যিনি প্রজা কল্যাণকামী কাজ করবেন। প্রজার হিতেই হবে রাজার হিত, প্রজার সুখেই হবে রাজার সুখ। তার জন্য তিনি রাজাকে 2টি কর্তব্য পালনের কথা বলেছেন। যেমন হচ্ছে দুর্গতদের দান একটি কর্তব্য। এর মধ্যে তিনি বলেছেন যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে, যেমন বন্যা, ভূমিকম্প, এই জাতীয় কোনো প্রাকৃতিক বিপর্যয় যদি হয়, সেখানে রাজা ত্রাণ দান করবেন। তিনি কৃষকদের বীজ দেবেন সেচ করার জন্য। এছাড়াও তিনি বলছেন যে বৃদ্ধ, বিধবা, শিশুদের তিনি ভরণ পোষণের দায়িত্ব নেবেন। কোনো মহামারী হলে সেখানে তিনি তার প্রজাদেরকে উদ্ধার করবেন, তাদেরকে সাহায্য করবেন। এই জাতীয় কার্যাবলীর কথা তিনি বলছেন। আরেকটা হচ্ছে সর্বসাধারণের কল্যাণ। এখানে তিনি কি বলছেন, যে তিনি বলছেন যে এই সর্বসাধারণের কল্যাণের জন্য রাজা একটা উন্নয়নমূলক প্রকল্প করবেন। এই জাতীয় কার্যাবলীর কথা এখানে তিনি বলছেন। পরের পয়েন্ট হচ্ছে ভূমির ব্যবহার। এই ভূমির উপরে কিন্তু কৌটিল্য বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলছেন ভূমি হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো এর বেশিরভাগ অংশটাই যেন রাষ্ট্রের কর্তৃত্বে থাকে। এর কোনো কিছুই মানে ভূমির কোনো অংশই যেন কোনো অসাধু ব্যবসায়ী বা ভূস্বামীর কর্তৃত্বে না চলে যায়, সেটার উপরে রাষ্ট্রকে কিন্তু বিশেষভাবে নজর দিতে হবে। এছাড়া তিনি কৃষির ব্যাপারে বলছেন যে কৃষির বীজ বপন থেকে ফসল কাটা অব্দি যে ছোটখাটো প্রত্যেকটি ব্যাপার, তার উপর যেন সরকারি তদারকি বিশেষভাবে থাকে।
তারপর আমরা আসছি দুর্গ ও নগর নির্মাণ। দুর্গ যে ব্যাপারটা রয়েছে, দুর্গ কিন্তু রাষ্ট্রকে রক্ষা করছে, বৈদেশিক দিক থেকে তো রক্ষা করছে, এবং অভ্যন্তরীণ যখন কোনো সমস্যা হচ্ছে সেখান থেকেও কিন্তু দুর্গ অনেক রকম ভাবে সাহায্য করে এবং রক্ষা করে। এই যে দুর্গ, এটি প্রধানত 4 প্রকারের হয়ে থাকে: মরু দুর্গ, পার্বত্য অঞ্চলের দুর্গ, অরণ্য দুর্গ এবং জল দুর্গ। আর এই দুর্গ থেকে যেহেতু একটা সুরক্ষা করার ব্যাপার রয়েছে, তো এই দুর্গে সবসময় পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী, ওষুধ, হাতি, ঘোড়া, অস্ত্রশস্ত্র, খাদ্য সমস্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে সবসময় এখানে রাখা থাকতো। পরের পয়েন্ট হচ্ছে উপনিবেশ বিস্তার। কৌটিল্য বলছেন যে বর্তমানে যে উপনিবেশগুলি রয়েছে সেগুলো তো আছে, এছাড়াও কিন্তু আরো বেশি করে উপনিবেশ বিস্তারের দিকে দৃষ্টিপাত করা উচিত। কেননা উপনিবেশ যখন বেশি করে বিস্তৃতি লাভ করবে তখন কিন্তু রাষ্ট্রের আয়তনটাও বৃদ্ধি পাবে, রাষ্ট্রের আয়তন বৃদ্ধি পেলে জনসংখ্যা বৃদ্ধি পাবে, জনসংখ্যা বৃদ্ধি পেলে কিন্তু রাজস্ব অনেকাংশে বৃদ্ধি পাবে, এবং রাজস্ব বৃদ্ধি পেলে রাজকোষ সমৃদ্ধ হবে, সেখান থেকে রাজা যেমন প্রজা কল্যাণমূলক অনেক কাজ করতে পারবেন। এছাড়াও তিনি নিজের সামরিক শক্তিকে আরো বৃদ্ধি করে তিনি অন্য রাজ্য বা অন্য উপনিবেশকেও তিনি দখল করে সাম্রাজ্যবাদ করতে পারবেন বা সাম্রাজ্য বিস্তার করতে পারবেন। তারপরের পয়েন্ট হচ্ছে আত্মনির্ভরশীল অর্থনীতি। কৌটিল্য বলছেন যে অর্থনীতি কখনোই বৈদেশিক নীতি বা বৈদেশিক বাণিজ্যের ওপরে নির্ভর করে থাকা উচিত নয়। তিনি আত্মনির্ভরশীল অর্থনীতির ওপর বেশি করে গুরুত্ব আরোপ করেছেন, যার জন্য তিনি অভ্যন্তরীণ যে বাণিজ্য সেটাকে তিনি বেশি করে করতে বলছেন, মানে ওটার উপরে বেশি গুরুত্ব আরোপ করতে বলছেন। এছাড়াও তিনি বলছেন যে এই যে অর্থনীতি বা বাণিজ্য, যেখান থেকে আমরা বাণিজ্য করি, যেমন কোনো পণ্য যখন রাষ্ট্রের মধ্যে আসছে সেই প্রবেশদ্বারে কিন্তু তিনি শুল্ক আরোপ করছেন। আবার এই শুল্কটাও তিনি এমনই অল্প মাত্রায় বা ন্যূনতম পরিমাণে নিচ্ছেন যাতে কেউ শুল্কটা ফাঁকি না দিতে পারেন এবং কর্মচারীরা ঠিক মতন শুল্কটা আদায় করে নিয়ে আসে। তো পুরোপুরিভাবে তিনি চেষ্টা করছেন যে অর্থনীতিটা যেন আত্মনির্ভরশীল হয়ে ওঠে। আজকের ক্লাসে আমাদের শেষ পয়েন্ট হচ্ছে সমাজ। কৌটিল্য বলছেন সমাজ হবে উদার প্রকৃতির, যেখানে আইন থাকবে সবার জন্য সমান, এবং দাসদের প্রতিও কৌটিল্য সদয় বা সহৃদয় ব্যবহার করার কথা বলছেন। আজকের ক্লাসটি আমাদের এখানেই শেষ হচ্ছে। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর পরের ক্লাসটি পেতে অবশ্যই আমাদের সাথে থেকো।